ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়, বলেছে প্রেস উইং। জামায়াত নয়, অন্য কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট হতে পারে বিএনপির। $145 কোটি টাকায় জলে, কাজে আসছে না ফেরি টার্মিনাল। সিরিয়ায় ইসরায়েলি হামলায় 3 সেনা নিহত। এবং 4 নতুন মুখ নিয়ে প্রথমবার এশিয়া কাপ খেলবে ওমান। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ঢাকায় চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার দিনগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়। সেখানে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। প্রেস উইং জানায়, সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে অন্য কয়েকটি ইসলামী দলের সঙ্গে বিএনপির জোট হতে পারে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি ইসলামিক ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গেও জোট হতে পারে, তবে সেটি এখনো চূড়ান্ত নয়। এর বাইরে বিগত আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গেও জোট হতে পারে, সেটিও আলোচনার পর যোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রমজান শুরুর 1 সপ্তাহ আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্য কিছু ভাবার অবকাশ নেই। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে 6 রোহিঙ্গা প্রবেশের খবর পাওয়া গেছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে 3 জন রোহিঙ্গার ছবি ও ভিডিও ধারণ করলেও তাদের আটক করেননি। পরে স্থানীয় একটি দালাল চক্র তাদের নিরাপদে সরিয়ে দিয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরে সিলেটের জৈন্তাপুর সীমান্তের 1302 মেন পিলার এলাকার বাঘছড়া দিয়ে রোহিঙ্গারা দেশে প্রবেশ করেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের কোথাও আটকের খবর পাওয়া যায়নি। এদিকে রোহিঙ্গা প্রবেশের ঘটনায় ভিডিও ধারণ ও ছবি তোলাকে কেন্দ্র করে দালাল চক্রের সঙ্গে স্থানীয় 2 ব্যক্তির মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দালাল চক্রের 3 সদস্য সহ 10 থেকে 12 জনের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় অভিযোগ করেছেন আকবর আলী নামের এক ব্যক্তি। স্থানীয়রা জানান, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পর একজন পুরুষ, একজন নারী ও এক শিশুকে দেখতে পান তারা। এ সময় ছবি ও ভিডিও ধারণ করলেও তাদের আটক করা হয়নি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। উত্তরের 8 জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌ রুটে ফেরি সার্ভিসের জন্য 145 কোটি টাকা ব্যয়ে 2 ঘাটে নির্মাণ করা হয় টার্মিনাল। কিন্তু এই নৌ রুটে নদীর নাব্য সংকটে অনুপযোগী হয়ে পড়েছে ফেরি চলাচল। একদিনও চলেনি ফেরি, ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনালটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, 1938 সালে বালাসী ও বাহাদুরাবাদ ঘাটে ফেরি সার্ভিসের মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ চালু ছিল। তবে 2000 সালে নদীর নাব্য সংকটের কারণে সেটি বন্ধ হয়ে যায়। এরপর 2017 সালের একনেকের সভায় বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ নৌ রুটটি আবারও চালু করতে অনুমোদন দেওয়া হয় ফেরিঘাট টার্মিনাল নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয় 124 কোটি 77 লাখ টাকা। পরে 2 দফা বাড়িয়ে প্রকল্প ব্যয় দাঁড়ায় 145 কোটি 27 লাখ টাকা। 2021 সালের মধ্যে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়, কিন্তু শুরু হয়নি ফেরি চলাচল।
নাব্য সংকট ও ২৬ কিলোমিটার বিশাল দূরত্বের নৌপথ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নৌরুটটি চলাচলের অনুপযোগী বলে ঘোষণা করে বিআইডব্লিউটি এর কারিগরি কমিটি। টোল আদায়ের বুথ, বাস টার্মিনাল, ফায়ার সার্ভিস, পুলিশের ব্যারাক, পাইলট বিশ্রামাগার, অফিস, মসজিদ, খাবারের হোটেল, আনসার ব্যারাক সহ নানা অবকাঠামো অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়রা জানান, এই নৌপথে বড় লঞ্চ তো দূরের কথা, ছোট লঞ্চও চলাচল করতে পারেনি। ছোট ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন যাত্রীরা। সরকারের একটা বিশাল অ্যামাউন্টের টাকা এখানে পড়ে আছে, এটা তো আরো ভালোভাবে পরিকল্পনা করে তখনই এটা এই প্রজেক্টটা গ্রহণ করা উচিত ছিল। তাহলে এখন প্রজেক্ট করার পরে আপনারা নদীর নাব্যতা নিয়ে সমস্যা দেখতেছেন, এগুলো কি আগে দেখতে পারেন নাই? আগে দেখলে তো আমাদের এটা তো সমস্যার সমাধান হতো। আমরা মনে করি যে এটা একটা অসৎ উদ্দেশ্য এখানে ছিল, এবং এখানে যেটা মূল রহস্য আমাদের কাছে মনে হয়েছে, 13টি ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করেছে। এই 13টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে ড্রেজিং একটি ডিপার্টমেন্ট ছিল। সেই ড্রেজিং কাজটি কিন্তু যে ড্রেজার মেশিন দিয়ে করার কথা ছিল সেটা না করে সেখানে ওনারা ব্যবহার করেছেন হচ্ছে শ্যালো মেশিন। এই শ্যালো মেশিন দিয়ে ব্যবহার করে ওই ঠিকাদার যে কাজটি করেছেন, তাতে ফলশ্রুতিতে ওই নদীর বালু উত্তোলন করে ওই পাশেই আবার ওটা ফেলা হয়েছে, যে কারণে এটা একটা মানে দুরভিসন্ধি এবং তাদের ওই ওয়ার্ক পারমিট অনুযায়ী, শিডিউল অনুযায়ী কাজটা হয় নাই। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে। দীর্ঘ রোগভোগের পর ঢাকায় ১৯৭৬ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। মৃত্যুর এত বছর পরেও শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। তিনি শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। অসাম্প্রদায়িক বাণী, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। প্রয়াণ দিবসে ফুল, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করা হলো বাঙালির প্রাণের কবিকে। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা বলেন, উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল মন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি। কাজী নজরুল ইসলাম একমাত্র কবি যিনি রবীন্দ্র বলয় ভেঙে নতুন ধারা, নতুন গতিকে তিনি প্রাণ সঞ্চার করেছেন, এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি। তিনি করেছেন কবি সাহিত্যকে সমৃদ্ধ এবং পরিপূর্ণ। নজরুল আমাদের প্রতিটি আন্দোলনে, সংগ্রামে এবং এই বাংলাদেশের জন্মের ইতিহাসেও নজরুলের অবদান রয়েছে। নজরুল আমাদের সাথে সবসময় ছিল। আমি কবি নজরুলের একান্ত অনুরাগী। আসুন আমরা এই কবি নজরুলকে আমরা একটা দিনে শুধু তাকে স্মরণ করে অথবা তার জন্ম মৃত্যু বার্ষিকীতে তাকে স্মরণ করলে হবে না, নজরুল চেতনা আমাদের মধ্যে ধারণ করতে হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ সেনা নিহত হয়েছেন। সিরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি হামলায় ৩ সেনা নিহত হয়েছেন। তবে যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বেশি। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহী জোট দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাত করার পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে। দামেস্কের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এফপিকে জানিয়েছেন, দামেস্কের পশ্চিমে কিশওয়াহে সিরীয় সেনাবাহিনীর ৪৪তম ডিভিশনের একটি সামরিক ভবন লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে। এতে ওই ডিভিশনের ৩ সদস্যও নিহত হয়েছেন। তবে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে, যারা সবাই ৪৪তম ডিভিশনের সদস্য। ভারত শাসিত জম্মু কাশ্মীরে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
আশঙ্কা করা হচ্ছে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে রিয়াসি জেলার ত্রিকুট পাহাড়ে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দির পথে এই ভূমিধস ঘটে। পাহাড় থেকে হঠাৎ পাথর, শিলাখণ্ড ও মাটি খসে পড়ায় যাত্রাপথে থাকা অনেক ভক্ত অপ্রস্তুত অবস্থায় পড়েন। ১২ কিলোমিটার দীর্ঘ কাটরা শীর্ষপথের মাঝামাঝি অংশে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মন্দিরের তীর্থযাত্রা স্থগিত ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছে কর্মকর্তারা। এর আগে প্রবল বৃষ্টিপাতে জম্মু অঞ্চলের ৩ জনের মৃত্যু হয়। ভেসে যায় একাধিক সেতু ও বাড়িঘর। নগরী সহ বিভিন্ন এলাকায় প্রায় সব জলাধারই বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এবারে খেলার খবর। প্রথমবার সুযোগ পেয়েছে এশিয়া কাপে। 4 নতুন মুখ নিয়ে মহাদেশীয় এই আসরে খেলতে যাচ্ছে ওমান। 17 সদস্যের দলে 4 জন অনভিষিক্ত খেলোয়াড় হলেন সুফিয়ান ইউসুফ, জিক্রিয়া ইসলাম, ফয়সাল শাহ এবং নাদিম খান। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার জ্যোতিন্দর সিং। এশিয়া কাপে ওমান পড়েছে এই গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। 12 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে ওমানের। গত বছর টি-20 বিশ্বকাপের পর এশিয়া কাপই হবে ওমানের দ্বিতীয় বড় আসরে খেলার সুযোগ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়, জানিয়েছে প্রেস উইং। জামায়াত নয়, অন্য কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট হতে পারে বিএনপির। $145 কোটি টাকাই জলে, কাজে আসছে না ফেরি টার্মিনাল। সিরিয়ায় ইসরায়েলি হামলায় 3 সেনা নিহত। এবং 4 নতুন মুখ নিয়ে প্রথমবার এশিয়া কাপ খেলবে ওমান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।